ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়, এটা অধ্যায়ের নাম দেখতেই পাচ্ছ, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তাহলে দুইটা কথা, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, অর্থাৎ ইউরোপীয় বলতে যে শুধুমাত্র ইংরেজদেরকে বোঝাচ্ছে তা না, এখানে পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক সহ ফরাসি সহ অনেকেই এসেছে। কিন্তু শেষে একটা কথা আছে, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। অনেকে আসলেও এখানে শেষ পর্যন্ত আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ইংরেজরা, স্টে করেছিল বা সাস্টেইন করেছিল, সারভাইভ করেছিল কিন্তু ইংরেজরা আলটিমেটলি। কেমন? আচ্ছা, তসলিম জান্নাত লিথি কোন বই কিনবে? লেকচার পাবলিকেশনের বই কিনতে পারো, অথবা অক্ষরপত্র, যে কোনো একটা কিনলেই হবে। খেয়াল করো, ভারতবর্ষে ইউরোপীয় বণিকরা যে এসেছে, তাদের আগমনের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল বাণিজ্যিক। পরীক্ষায় এমসিকিউতে আসে যে তাদের উদ্দেশ্য কি? বাণিজ্যিক, অর্থনৈতিক, ধর্মীয়। তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক। তো তাদের আগ্রহের কারণ কি? কেন ভারতবর্ষকে তারা আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে নিল? কারণ এখানে প্রাচীনকাল থেকে ধন সম্পদ, প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস দ্বারা এটা সমৃদ্ধ ছিল, অনেক রিচ এলাকা ছিল অর্থনৈতিকভাবে। গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে পৌঁছার মাধ্যমে ভারত উপমহাদেশে পৌঁছার নতুন জলপথ আবিষ্কার করেন। এখান থেকে এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে। ভাস্কো দা গামার জলপথ আবিষ্কার নিয়ে সিকিউতেও প্রশ্ন চলে আসছিল একবার বোর্ড পরীক্ষায়। সো খেয়াল করো, কত সালে? 1498 সালটা মনে রাখিও। কিভাবে মনে থাকবে? একবার পড়লে মনে থাকবে না, কয়েকবার পড়লে রিভিশন হলে এমনিতেই মনে থাকবে। 1498 ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসেছিল, ভারতের কালিকট বন্দরে। কেমন? এবং সে যে পথ আবিষ্কার করে, এই পথ দিয়ে পরে দেখা যায় পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি সহ বিভিন্ন ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করার জন্য। তো কি জানলাম আমরা? পর্তুগিজ নাবিক ছিল, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক। তাহলে সে যেহেতু সবার আগে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করে, সুতরাং পর্তুগিজরাই সবার আগে ইউরোপে এসেছিল। ভারতবর্ষে সবার আগে আসে কারা? সবার প্রথমে আসে পর্তুগিজরা। আরেকটা প্রশ্ন, আরেকটা তথ্য আমরা জানলাম, মনে থাকবে? প দিয়ে পর্তুগিজ, প দিয়ে প্রথম। প্রথম কারা এসেছে? পর্তুগিজরা। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার জলপথ আবিষ্কারের মাধ্যমে তাদের আবির্ভাবের সূত্রপাত হয়। কিছু শব্দ তারা এই দেশে প্রচলন করে যায়, যেমন আনারস, পেঁপে, পেয়ারা, জলপাই, কামরাঙা। তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে না অনেক সময় যে এটা কোন দেশি শব্দ? তো এই যে পেঁপে, পেয়ারা, এরপরে তোমার হচ্ছে কামরাঙা, জলপাই, এই শব্দগুলো পর্তুগিজরাই প্রচলন করে। এই যে ভাস্কো দা গামা একজন পর্তুগিজ নাবিক ছিলেন, যেটা বলেছি। তো বাণিজ্যিক উদ্দেশ্যে আসলেও তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। অল্প দিনের মধ্যেই তারা কিছু বাণিজ্য কুঠি দখল করে, যেমন কালিকট, চোল, বোম্বাই, এরকম কিছু, গোয়া, দমন, কিছু বন্দরে তারা তাদের কুঠি স্থাপন করে। আরেকটা তথ্য যেটা জেনে রাখবা পরীক্ষায় এমসিকিউর জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আলবুকার্ককে। আলবুকার্ক হচ্ছেন ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতাকে কমেন্টে জানাও তো লিখে। আচ্ছা, তিনি 1510 সালে, সালটা তোমাদের মনে রাখতে হবে না, এমনিতে পড়াচ্ছি। যেটা মনে রাখতে হবে আমি বলবো। ভারতের গোয়ায় পর্তুগিজ রাজার প্রতিনিধি হিসেবে আসছিলেন এবং তার প্রচেষ্টা এশিয়ায় চারিদিকে পর্তুগিজদের আধিপত্য প্রতিষ্ঠা হয়, নৌপথে পর্তুগিজদের আধিপত্য প্রতিষ্ঠা হয় তার প্রচেষ্টায়, যার জন্য তাকে ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। বুঝতে পেরেছ কিনা বলো? পর্তুগিজদের ব্যাপারে কি কি জানলাম? পর্তুগিজ কিছু শব্দ জানলাম, পর্তুগিজরা প্রথম ইউরোপীয় হিসেবে ভারতবর্ষে আসে এটা জানলাম, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার অবদান সম্পর্কে জানলাম,
এরপরে হচ্ছে আমরা জানলাম যে ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আলবুকার্ক। ওকে, খেয়াল করো এরপরে পর্তুগিজদের পতনের কারণ, তারা তো ভারতবর্ষে আসছিল, এসে বাণিজ্য করার জন্য যদিও আসে, পরবর্তীতে তোমরা দেখেছো কিছু জায়গায় তারা বাণিজ্য কুঠি স্থাপন করেছে। কুঠি স্থাপন করা, দুর্গ স্থাপন করা, এটার অর্থ হচ্ছে সেখানে বসবাসের জন্য, স্থায়ীভাবে বসবাসের জন্য একটা স্বপ্ন দেখতে থাকা। তো তারা সেটা করেছিল, কিন্তু কথা হচ্ছে কেন তাদের আবার পতন হলো, কেন তারা এই ভারতবর্ষ থেকে চলে যেতে হলো, কারণগুলো দেখি। এক নম্বর হচ্ছে তাদের অসহিংসু ও নিপীড়ন নীতি। নিপীড়ন নীতি মানে কি? অর্থাৎ তারা ভালো ছিল না, লোক দুষ্ট ছিল, নিপীড়ন করত, যে জন্য তাদের প্রতি মানুষ অসন্তুষ্ট ছিল। দেখো কোন কোন বিষয়ে তারা নিপীড়ন নীতি দেখিয়েছিল। এক হচ্ছে ধর্ম বিষয়ে, ধর্ম বিষয়ে তারা অসহিংসু ছিল, জোর জবরদস্তি করে এই দেশের অসহায় মানুষদেরকে তারা খ্রিস্টান বানাতো। এক নাম্বার গেল। তারা যে অঞ্চলটা অধিকার করত, দখল করত, সেখানে তাদের নীতি ছিল এরকম, হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করো অথবা মৃত্যুবরণ করো, অ্যাকসেপ্ট ক্রিশ্চিয়ান রিলিজিয়ান অর ডাই, অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করো অথবা মৃত্যুবরণ করো। এরপর এই দেশের মানুষকে ধরে নিয়ে বিদেশের বাজারে তারা দাস দাসী রূপে বিক্রি করে দিত। এগুলো তাদের মানে নিপীড়ন নীতির এক্সাম্পল। জোর করে দেশের মেয়েদেরকে বিয়ে করত তারা। অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় সম্রাট শাহজাহান তাদেরকে বিতাড়ন করেছিলেন। মনে থাকবে কি না? মুঘল সম্রাট শাহজাহান তাদেরকে বিতাড়ন করেছিলেন তাদের নিপীড়নের মাত্রা বেড়ে যাওয়ায়। নিপীড়নের মধ্যে কি কি আছে? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করানো, মেয়েদেরকে, দেশের মানুষদেরকে বাজারে দাস দাসী রূপে বিক্রি করে দেয়া, মেয়েদেরকে জোরপূর্বক বিবাহ করা, এভাবে বিভিন্নভাবে তারা তাদের অপরাধের মাত্রা বাড়িয়ে তোলে। 2 নম্বর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পারা। এটা সব ইউরোপীয় বণিকদের ক্ষেত্রে তোমরা চালিয়ে দিতে পারবা, যে প্রতিযোগিতায় টিকতে না পারা। টিকেছিল ইংরেজরা শেষ পর্যন্ত। ফরাসি পর্তুগিজদের পরেও আরও অনেক ইউরোপীয় বণিকরা এসেছে ভারতবর্ষে। শেষ পর্যন্ত প্রতিযোগিতায়, প্রতিদ্বন্দ্বিতায় কেউ টিকতে পারে নাই। একটা কথা আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে হচ্ছে যে সবচেয়ে বেশি ফিট সেই শেষ পর্যন্ত সার্ভাইভ করবে। যে ফিট, যে পারফেক্ট, সেই শেষ পর্যন্ত কি করবে? সার্ভাইভ করবে। তাহলে অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে টিকতে না পেরে তারা শেষ পর্যন্ত চলে গিয়েছে। সাল পড়ব কি? সাল তো একটা মাত্র পড়িয়েছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে কোনটা? 1498 ভাস্কো দা গামার জলপথ আবিষ্কার। যেই সাল গুরুত্বপূর্ণ পড়তে হবে সেটা আমি বলে দেব, ক্লাসে থাকেন তাইলেই হবে। এরপরে ডাচ বা ওলন্দাজ। ডাচ বলা হয় কাদেরকে? হল্যান্ডের অধিবাসীদেরকে। বর্তমানে একটা দেশ আছে নেদারল্যান্ডস নাম। নেদারল্যান্ডস ফুটবল খেলে, ওয়ার্ল্ড কাপে তোমরা দেখো প্রায় সময়। এই নেদারল্যান্ডসের অধিবাসীদেরকে বলা হয় ডাচ বা ওলন্দাজ। হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ডাচ বা ওলন্দাজ। ডাচ বা ওলন্দাজ কারা? পরীক্ষায় যদি আসে এভাবে প্রশ্ন লিখতে পারবা তো? এরা 1602 খ্রিস্টাব্দে একটা কোম্পানি গঠন করে বাণিজ্যের জন্য, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি জন্য? ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। তারা ভারতবর্ষে এসে কালিকট, নাগাপট্টম, কাশিমবাজার সহ বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করে। বুঝতে পেরেছ? কিন্তু তারাও টিকতে পারে নাই, তাদেরও পতন হয়েছে। ইংরেজদের সাথে তাদের একটা যুদ্ধ হয়, নাম হচ্ছে বিদারার যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজদের কাছে তারা পরাজিত হয় এবং ভারতবর্ষ থেকে তারা এক পর্যায়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় চলে যায়। কথা হচ্ছে একটাই, ডাচ বা ওলন্দাজদের ব্যাপারে জানবা। ডাচ বা ওলন্দাজ কারা? তারা হচ্ছে হল্যান্ডের অধিবাসী। এরপরে কথা হচ্ছে তারাও এদেশে টিকতে পারে নাই, কথা শেষ। এরপর হচ্ছে ডেনমার্ক কারা? ডেনমার্কের অধিবাসী।
নামের সাথে মিল আছে না, দিনেমার ডেনমার্ক, দিনেমার ডেনমার্ক এভাবে করে পড়বা। ডাচ হল্যান্ড, ডাচ ড, নেদারল্যান্ডস ড, আর দিনেমার ডেনমার্ক, দিনেমার ডেনমার্ক মনে থাকবে। তাইমুন্নাহার তমা, স্লাইড অনেক শর্ট, যেগুলো থেকে সিকিউ আসে সেগুলো যথেষ্ট ডিটেলসে আসে, সমস্যা নাই, ঠিক আছে। যেগুলো আমি পড়াচ্ছি এগুলা থেকে সিকিউ আসে না খুব একটা। সিকিউর জন্য ওই যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যে একটা জলপথ আবিষ্কার করেছিলেন সেটা জানলেই হবে। ভালো আছি পারমিতা বণিক, ভালো আছো তুমি? বুঝতে পেরেছ তমা? আচ্ছা আসো, ডিনেমার কারা? ডেনমার্কের অধিবাসীদেরকে ডিনেমার বলা হয়, এখানে এই কথাটাই আছে, এটা উপরে চলে গেছে। তাহলে ডেনমার্কের অধিবাসীরা ডিনেমার, মনে রাখিও। তারাও এসেছিল, তারা 1620 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, একটা বাণিজ্যিক সংগঠন, ভারতবর্ষে বাণিজ্য করার জন্য গঠন করেছিল। বিভিন্ন স্থানে তারাও বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, ভারতের বিভিন্ন স্থানে। 1445 সালে ইংরেজদের কাছে তারা তাদের বাণিজ্য কুঠি বিক্রি করে দিয়ে চিরতরে চলে যায়। কেমন? তো এখানে বিভিন্ন যে ইউরোপীয় বণিকরা, তাদের ব্যাপারে আমরা শর্টলি নোট করেছি স্লাইডে। স্লাইড মানে এটা শর্ট হবে, বুঝতে পেরেছ? তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বই থেকে তুমি একবার পড়ে নেবা। যদি ইম্পর্ট্যান্ট কোনো কিছু পাও, এনি ইনফরমেশন অর এনিথিং এলস যদি তুমি পাও সেখানে, সেটা হাইলাইট করে রাখতে পারো, নো প্রবলেম। আমরা যেগুলা থেকে সিকিউ আসবে সেগুলা কিন্তু শর্ট না, বিস্তারিত আছে। এরপরে আসো ইংরেজরা ভারতবর্ষে যে আসে তারাই কিন্তু শেষ পর্যন্ত এখানে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয় 1599 সালে, কোথাও কোথাও মনে হয় 1600 আছে। আচ্ছা 1599 বা 1600 যেটাই হোক, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক এই বাণিজ্যিক সংগঠনটা গঠিত হয়। ইংরেজরাও বিভিন্ন জায়গায়, যেমন 1651 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে, তারা কাশিম বাজারে কুঠি স্থাপন করে। এরপরে দেখো 1690 খ্রিস্টাব্দে জব চার্নক একজন ব্যক্তি ভাগীরথী নদীর তীরেই কিন্তু পলাশির যুদ্ধ হয়। তোমরা জানো কোন নদীর তীরে পলাশির যুদ্ধ হয়, পরীক্ষা আসে কিন্তু। এই ভাগীরথী নদীর তীরে জব চার্নক হচ্ছে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতান্ত্রী ও গোবিন্দপুর এই 3টা গ্রামের জমিদারি কিনে নেয়, যাকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা নগরের গোড়াপত্তন হয়। তাহলে জব চার্নক তিনি কোম্পানির একজন লোক ছিলেন। তিনি 3টা অঞ্চল, কলকাতা, সুতান্ত্রী, গোবিন্দপুর এই 3টা অঞ্চল কিনে নেওয়ার পর সেখানটাকে কেন্দ্র করে কলকাতা নগরের গোড়াপত্তন হয়। এইখানেই, এই কলকাতা নগরীতেই 1700 সালে, এই সালটা মনে রাখিও কেমন, 1700 সালে রাজা 3য় উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ইংরেজরা, যেটা পরবর্তীতে ইংরেজ শক্তির সেন্টার বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মনে থাকবে কত সালে? 1700 সালে কলকাতায় ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল। এই ফোর্ট উইলিয়াম দুর্গ খুবই ঐতিহাসিক একটা দুর্গ, যেটা ইংরেজদের সদর দপ্তর ছিল, যেখান থেকে তারা ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেছিল, যেটা ইংরেজ শক্তির প্রাণকেন্দ্র ছিল। কথা কি বুঝতে পেরেছ? কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয় এটাও মনে রাখিও, 1600 সালটা।
তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 সালে। জব চার্নক ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে 1690 সালে হচ্ছে 3টা জায়গার মালিকানা পান, যেখানটাকে কেন্দ্র করে কলকাতা নগরের গোড়াপত্তন হয় এবং এই কলকাতাতেই তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় 1700 সালে। আমরা 3টা সাল গুরুত্বপূর্ণ হিসেবে জানিয়েছি তোমাদের। একটা হচ্ছে 1498 ভাস্কো দা গামা জলপথ আবিষ্কার করে, 1600 সাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়, 1700 সাল ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। এরপরে আসেন ফরাসি। আচ্ছা, ফরাসি কারা? ফ্রান্সের অধিবাসী। ফ্রান্সের অধিবাসীদেরকে ফরাসি বলা হয়। এবং ভারতবর্ষে যে সকল ইউরোপীয় বণিকরা আসে তাদের মধ্যে সবার শেষে আসে ফরাসিরা। সবার শুরুতে আসে পর্তুগিজরা, শেষে আসে ফরাসিরা। কেমন? তারাও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল বাণিজ্য করার জন্য। তারাও বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। তো একই জায়গায় দুইটা শক্তি যখন স্থায়ীভাবে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে, বোথ ইংরেজ অ্যান্ড ফরাসি, তাদের মধ্যে টিকে থাকার দ্বন্দ্ব অনিবার্য হয়ে পড়ে, যার জন্য তাদের মধ্যে পরপর কয়েকটি সংঘর্ষ বা যুদ্ধ হয়, যেগুলাকে বলা হয় ইঙ্গ ফরাসি সংঘর্ষ। পরীক্ষায় খতে অনেক সময় আসে যে ইঙ্গ ফরাসি সংঘর্ষ বলতে কি বুঝো? ইঙ্গ ফরাসি সংঘর্ষ বলতে কি বুঝো? ইঙ্গ মানে হচ্ছে ইংরেজ, আর ফরাসি তো জানোই যে ফরাসি অর্থাৎ ফ্রান্সের অধিবাসী। ইংরেজ এবং ফরাসিদের মধ্যে ভারতবর্ষে আধিপত্য বিস্তারের যে সংঘর্ষ হয় সেটাকেই ইঙ্গ ফরাসি সংঘর্ষ বলা হয়। চাইলে লিখে রাখতে পারো, বলে দিচ্ছি আবারও। ভারতবর্ষে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যে সংঘর্ষ হয় সেটাকে ইঙ্গ ফরাসি সংঘর্ষ বলা হয়। এটা মূলত ইংরেজ এবং ফরাসিদের সাম্রাজ্য স্থাপনের দ্বন্দ্ব। ডুপ্লের নেতৃত্বে ফরাসিরা, ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা কর্ণাটের রণক্ষেত্রে সুদীর্ঘ দ্বন্দ্বের পর ইংরেজদের বিজয় হয়। পরপর 3টি দাক্ষিণাত্যের কর্ণাটক যুদ্ধ হয়। ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে যুদ্ধ হয় সেটাকে বলা হয় কর্ণাটকের যুদ্ধ। কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। পরপর 3টা যুদ্ধ হয় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। নাম কি যুদ্ধগুলোর? কর্ণাটকের যুদ্ধ। কেন? কারণ কর্ণাটক নামক একটা প্রদেশে, ভারতের কর্ণাটক নামক একটা প্রদেশে যুদ্ধগুলো হয়েছিল। নামানুসারে এগুলাকে বলা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। ফরাসিদের নেতৃত্বে ছিলেন ডুপ্লে, ইংরেজদের নেতৃত্বে ছিলেন ক্লাইভ। এই তথ্যগুলো মনে রাখিয়েন। তাহলে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে সংঘর্ষ হয় 3টা। কর্ণাটকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যুদ্ধ। জয়লাভ করে ইংরেজরা। ফরাসিরা ডুপ্লের নেতৃত্বে, ইংরেজরা ক্লাইভের নেতৃত্বে সেখানে যুদ্ধ করে। এবার আসো ইংরেজদের সাফল্য, ফরাসিদের ব্যর্থতার কারণ কি? কেন ইংরেজরা সফল হলো, ফরাসিরা ব্যর্থ হলো? কখন আবার 25 মিনিট বলে ক্লাস হয়েও গেছে, দেখছ? আচ্ছা, ওকে, খেয়াল করি। ফরাসি সরকারের উদাসীন্য এবং হস্তক্ষেপ 1 নাম্বার কারণ। ফরাসিরা পরাজয়ের 1 নাম্বার কারণ হচ্ছে ফরাসি সরকারের হস্তক্ষেপ। যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল স্বাধীন, ইংরেজ সরকার তাদের পৃষ্ঠপোষকতা করত, তাদেরকে সাহায্য সহযোগিতা করত, তাদের কাজে হস্তক্ষেপ করত না। কিন্তু ফরাসি কোম্পানি যেটা, সেটা রাষ্ট্রীয় সাহায্য সহায়তার উপর নির্ভরশীল ছিল, যার কারণে সরকারের হস্তক্ষেপ
বা ইন্টারভেনশন না ইনভেনশন কি বলে, এটাকে কি বলে হস্তক্ষেপকে? আচ্ছা বাদ দাও, ইংরেজি ফুটাইতে গিয়ে পরে এবার ভুল ইংরেজি বলতে হবে। আশা, ইংরেজদের আর্থিক সচ্ছলতাও একটা কারণ, অর্থাৎ ইংরেজরা ফরাসিদের তুলনায় কম্পারেটিভলি আর্থিকভাবে সচ্ছল ছিল, সম্পদশালী ছিল। ইংরেজদের শক্তিশালী নৌবাহিনী তাদের জয়ের অন্যতম কারণ। ফরাসিদের সাথে বিজয়ে ইংরেজদের শক্তিশালী নৌবাহিনীও ভূমিকা রেখেছিল। পলাশির যুদ্ধে জয়লাভ, দেখো ইংরেজদের সাথে ফরাসিদের যে যুদ্ধ হয় সেটা কিন্তু 3টা যুদ্ধ হয়। শেষ যে যুদ্ধটা সেটা কিন্তু পলাশির যুদ্ধেরও পরের ঘটনা। যখন ইংরেজরা পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে জয়লাভ করলো, ইংরেজদের শক্তি, মনোবল, তাদের বাহাদুরি বড়াই অনেকাংশে বেড়ে গেল না, যার জন্য ফরাসিরা কি হয়ে পড়লো? ভীত হয়ে পড়লো। পরিশেষে বলা যাচ্ছে যে ফরাসিদের তুলনায় ইংরেজরা অধিক বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শী ছিল বলেই ইংরেজরা জয়লাভ করেছে, ফরাসিরা পরাজয় বরণ করেছে। আচ্ছা, সাদিয়া সাবরিন রেশমি বলেছে পৃষ্ঠপোষকতা কি? পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে দেখাশোনা। মানে আমি তোমার পৃষ্ঠপোষকতা করি মানে কি? আমি তোমার দেখাশোনা করি, তোমাকে আমি সাহায্য সহযোগিতা করি। অর্থাৎ তোমার পৃষ্ঠপোষকতা করি মানে তোমাকে সাহায্য সহযোগিতা করা, দেখাশোনা করা, তোমার মানে তোমার পেছনে আমি হচ্ছে যোগানদাতা হিসেবে কাজ করি। ওকে, আসেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রেশমি আবার জিজ্ঞেস করেছো হস্তক্ষেপ মানে কি? হস্তক্ষেপ মানে হচ্ছে হাত ঢুকাই দেয়া। বলে না তুই আবার এখানে বাম হাত ঢুকাস কেন? আমরা কেউ দুজন কথা বলতে লাগলে তৃতীয় ব্যক্তি যখন এসে সেখানে কিছু বলে, আমরা বলি যে তুই আবার বাম হাত ঢুকাস কেন, অর্থাৎ তুই হস্তক্ষেপ করতেছিস কেন। হস্তক্ষেপ মানে কোনো কিছুতে তুমি বাধা হয়ে দাঁড়ানো, কোনো কিছুতে তুমি হাত ঢুকাই দেয়া। হাত ঢুকাই দেয়া মানে এই না যে সরাসরি হাত ঢুকাই দিতে হবে, অর্থাৎ তুমি সেখানে কি হলা, তুমি সেখানে শো হয়ে সেটার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলা। এগুলো তো সহজ কথাবার্তা, সহজ শব্দ, বুঝো না কেন? বুঝতে পেরেছ রেশমি? আচ্ছা, যেটা আমরা পড়ছিলাম ইংরেজ আধিপত্য কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে, খেয়াল করো। তারা বাণিজ্য বৃদ্ধির পর 1686 থেকে রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। কারা? কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা। 1700 সালে বাংলায় ইংরেজ বাণিজ্য কুঠি যেগুলো ছিল, তারা তো বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছে, যেটা বলেছি কাশিমবাজার, হুগলি, এখানে সেখানে বিভিন্ন জায়গায়। তারা তাদের সবগুলো বাণিজ্য কুঠিকে একসাথ করে একটা কাউন্সিল গঠন করে, সবগুলোকে একসাথ করে একটা কাউন্সিল গঠন করে, যে কাউন্সিলের সদর দপ্তর হয় ফোর্ট উইলিয়াম দুর্গে। এই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় 1700 সালে, আমরা একটু আগে বলেছি কলকাতায়। এই ফোর্ট উইলিয়াম দুর্গ ইংরেজদের শক্তির প্রাণকেন্দ্র ছিল, যেখান থেকে তারা তাদের সব কিছু পরিচালনা করত। এটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর ছিল। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই ফোর্ট উইলিয়াম দুর্গের প্রধান বা প্রথম প্রেসিডেন্ট ছিলেন চার্লস আয়ার। চার্লস আয়ার এই কাউন্সিলের প্রথম গভর্নর বা প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট বা গভর্নর নির্বাচিত হন চার্লস আয়ার। কিসের? ইংরেজরা যে তাদের বাণিজ্য কুঠিগুলোকে একসাথ করে একটা কাউন্সিল গঠন করে, এবং যেটা অ্যাকচুয়ালি ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে, ফোর্ট উইলিয়াম দুর্গে সে যেটা সদর দপ্তর স্থাপন করা হয়, সেটার প্রথম প্রেসিডেন্ট বা গভর্নর নিযুক্ত হন চার্লস আয়ার। মনে থাকবে? এরপরে ইংরেজরা বাণিজ্যিক বিভিন্ন সুবিধা আদায়ের জন্য বিভিন্ন ডিপ্লোম্যাটিক
প্রসেস অ্যাপ্লাই করে, বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে। তারা হচ্ছে মুঘল, তখন ভারতবর্ষের সিংহাসনে ছিল, দিল্লি সিংহাসনে ছিল মুঘল শাসকরা। তোমরা জানো, এটা মনে করো ভারতবর্ষের কেন্দ্র দিল্লি, যেখানে রাজধানী, এগুলো এক একটা মুঘল সুবা। মুঘলরা তাদের অধীনস্থ এরিয়াটাকে, তাদের অধীনস্থ যে অঞ্চলগুলো সেগুলোকে যে ভাগ করেছিল, ডিভিশন আমরা বিভাগ বলতে পারি, এক একটাকে বলা হতো সুবা। বুঝছো না? তো ইংরেজরা তখন, রেশমি বলতেছে কাউন্সিল মানে কি? কাউন্সিল মানে পরিষদ। বুঝছো? এবার বলো যে পরিষদ কি? কাউন্সিল মানে পরিষদ। এবার জিজ্ঞেস করো যে ভাইয়া পরিষদ কি? কেমন? তো খেয়াল করো, তারা বাণিজ্য কুঠিগুলোকে একসাথ করে কাউন্সিল গঠনের পর তারা হচ্ছে মুঘল রাজদরবারে নিয়মিতভাবে তাদের যোগাযোগটা বাড়িয়ে দেয়। বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা তাদের উদ্দেশ্য সাধনের জন্য, বাণিজ্যিক সুবিধা আদায়ের জন্য মুঘল রাজদরবারে নিয়মিতভাবে তারা দূত প্রেরণ করতে থাকে। 1717 সালে যেটা ঘটে, একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা মনে রাখবা তারিখটা সহ। 1717 সালে মুঘল সম্রাট ছিলেন তখন ফররুখ শিয়ার। এই মুঘল সম্রাট ফররুখ শিয়ার কি করলেন? একটা ফরমানের মাধ্যমে তিনি বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ, এই তিনটা জায়গায় কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করেছিলেন। এই যে ফররুখ শিয়ারের যে ফরমান, এটাকে ইংরেজ ঐতিহাসিক ওরমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করেছেন। মনে থাকবে কথাটা? তাহলে কি বললাম? 1717 সালে মুঘল সম্রাট ফররুখ শিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ, এই তিনটা জায়গায় বিনা শুল্কে বাণিজ্য করার যে ফরমান বা অধিকার দিয়েছেন, যেটার মাধ্যমে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কিন্তু ইংরেজরা এখান থেকেই নিয়েছে। অর্থাৎ তারা যে ভারতবর্ষে শক্তিশালী হয়েছে, তোমরা দেখেছো প্রথমে হচ্ছে তাদের যে বাণিজ্য কুঠিগুলো ছিল সেগুলোকে একসাথ করে তারা একটা কাউন্সিল গঠন করলো। সেই কাউন্সিলের সদর দপ্তর দিল তারা কলকাতায়। তাদের প্রতিষ্ঠিত যে ফোর্ট উইলিয়াম দুর্গ, সেই দুর্গ ছিল তাদের কাউন্সিলের সদর দপ্তর। এবং এরপরে তারা মুঘল দরবারে তাদের যাতায়াতটা বাড়িয়ে দিল। এক পর্যায়ে মুঘল সম্রাট ফররুখ শিয়ার থেকে তারা একটা ফরমান সিস্টেমে বা ডিপ্লোম্যাটিক্যালি এটা আদায় করে নিল, যেটার ফলে তারা পাশাপাশি তাদের নিজেদের নামে মুদ্রা প্রচলনের একটা অধিকার পেয়ে গেল। এই যে মুঘল সম্রাট ফররুখ শিয়ার যে অদূরদর্শিতাটা দেখিয়েছেন, এটার খেসারত হিসেবে পরবর্তীতে তোমার হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা সহ ইংরেজরা যে আমাদেরকে প্রায় 200 বছরের মতো শাসন শোষণ করেছে, এই পুরোটাই হচ্ছে এখান থেকেই ফররুখ শিয়ারের এই ফরমানের খেসারত আমাদেরকে দিতে হয়েছে। এরপরে আসো, আমরা সরাসরি পলাশির যুদ্ধে চলে যাচ্ছি। তাহলে তোমরা এখান থেকে দেখলা যে যদিও বা ভারতবর্ষে ইউরোপীয় বিভিন্ন বণিকরা এসেছে, পর্তুগিজ, ফরাসি, ডেনমার্ক, এরপর হচ্ছে ডাচ বা ওলন্দাজ, ইংরেজ, সবার মধ্যে অ্যাট লাস্ট স্টে করেছে ইংরেজরা। অর্থাৎ প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা যেটাই বলি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে থিওরি, সেই থিওরির মতে যে যারা সবচেয়ে বেশি ফিট তারাই শেষ পর্যন্ত সার্ভাইভ করবে। এখানেও কিন্তু অন্যান্য ইউরোপীয় বণিকরা শেষ পর্যন্ত ইংরেজদের সাথে টিকতে পারে নাই, ইংরেজরাই শেষ পর্যন্ত টিকে ছিল। যাই হোক, আমরা পলাশির যুদ্ধে চলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তুমি যদি বলো কোনটা, তাহলে নিঃসন্দেহে পলাশির যুদ্ধ। এই অধ্যায় থেকে সিকিউ আসলে মাস্ট এই টপিকটা থেকে সিকিউ আসবে। পলাশির যুদ্ধের কারণ, ফলাফল দুইটাই ভালো করে জেনে রাখবা। এখানে যে চরিত্রগুলো আছে, কে ভালো কে খারাপ, কে নবাবের পক্ষে কে বিপক্ষে ছিল, সেগুলোও আমাদের জন্য জানা জরুরি। আচ্ছা, তমা জিজ্ঞেস করেছ 3টা কর্ণাটকের যুদ্ধ কি পড়তে হবে? তোমরা জাস্ট নামগুলা মনে রাখবা আর কি, যে আমি যেভাবে পড়িয়েছি এতটুকুই আশা করি যথেষ্ট। মানে তুমি কত পড়বা, পড়ার তো শেষ নাই। তুমি
এটা জানবা যে ইঙ্গ ফরাসি যুদ্ধ হয়েছিল। ইঙ্গ ফরাসি মানে কি, ইংরেজ এবং ফরাসিদের মধ্যে টিকে থাকার যে লড়াই বা সংঘর্ষ, এবং সেখানে তাদের মধ্যে 3টা যুদ্ধ হয়েছে কর্ণাটকে। কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এবং আলটিমেট ফলাফল হচ্ছে কি ইংরেজরা জয়লাভ করেছে, ফরাসিরা পরাজিত হয়েছে। তো ইংরেজদের জয়লাভের কারণ কী ছিল সেটাও আমরা বলেছি। তারা তুলনামূলকভাবে সম্পদশালী, আর্থিকভাবে সচ্ছল ছিল, তাদের নৌবাহিনী একটা ভূমিকা রেখেছে, এবং ইংরেজ সরকারের হস্তক্ষেপ ছিল না কোম্পানির উপর। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বাণিজ্যিক সংগঠন হিসেবে স্বাধীন, এবং সরকার তাদেরকে বরং সাপোর্টিভ হিসেবে সরকার তাদের পক্ষে কাজ করেছে। অন্যদিকে ফরাসি সরকার তাদের উপর হস্তক্ষেপ করতো, কোম্পানির উপর, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ফরাসি সরকারের উপর নির্ভরশীল হতে হয়েছিল। অর্থাৎ তারা অনেকটা ডিপেন্ডেবল ছিল সরকারের উপর, যার জন্য তারা স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে না। বুঝতে পেরেছ? আচ্ছা, রাজিউল ইসলাম রনি, পিডিএফ অবশ্যই পাবা। পিডিএফ করিও না ক্লাসের শুরু থেকেই, ক্লাসে মনোযোগ দাও। পিডিএফ অটোমেটিক্যালি তোমাদের গ্রুপের গুগল ড্রাইভ লিঙ্কে চলে যাবে। খেয়াল করো, পলাশির যুদ্ধ। আমরা নবাব আলীবর্দী খান থেকে আসি। দেখো, এই বাংলা যে অঞ্চলটার কথা আমরা বলছি, এটা কিন্তু এটার অনেক উত্থান পতন আছে। বাংলার ইতিহাস তোমরা যদি পড়ো দেখবে এটা একসময় মুঘলদের অধীনে ছিল, এরপরে স্বাধীন সুলতানি আমল এখানে চলেছে, এরপরে নবাবী আমল এখানে চলেছে। এই যে নবাব আলীবর্দী খান থেকে যে আমরা পড়বো, এটা মূলত নবাবী আমলের অন্তর্গত। যখন মুঘলদের অধীন ছিল তখন এটাকে বলা হতো সুবা। তোমরা জানো মুঘল যে শাসনকাল, মুঘলরা হচ্ছে তাদের রাজধানী ছিল দিল্লি, এবং তাদের অধিকৃত যে অঞ্চলগুলো সেগুলোকে অনেকগুলো সুবায় বিভক্ত করেছিল। এই সুবায় আবার একজন প্রধান, অর্থাৎ অনেকটা প্রদেশের মতো, কেমন প্রদেশগুলোকে সুবা বলা হতো, প্রদেশের প্রধানকে বলা হতো সুবাদার। তেমনিভাবে এই প্রদেশগুলোকে বা সুবাগুলোকে আবার তারা সরকার, পরগনা, গ্রাম ইত্যাদি বিভিন্ন ইউনিটে, বর্তমান যেটা তোমরা লোকাল গভর্নমেন্টে দেখে থাকো যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এভাবে বিভক্ত করেছিল। আমরা হচ্ছে নবাবী আমল থেকে পড়ছি। যেহেতু নবাব আলীবর্দী খান বাংলার নবাব ছিলেন, তিনি একজন স্বাধীন নবাব ছিলেন। অর্থাৎ এটা মানে হচ্ছে বাংলা তখন আর মুঘলদের অধীনে ছিল না, স্বাধীনভাবে নবাবরা সেটা শাসন করছিলেন। নবাব আলীবর্দী খান তিনি হচ্ছে 1740 থেকে 56 এই সময়কালটা শাসন করেন। তার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। পরীক্ষা কিন্তু এমসিকিউতে আসে যে নবাব আলীবর্দী খানের প্রকৃত নাম কি। তিনি প্রথমে বিহারের শাসনকর্তা ছিলেন, এবং 1740 সালে একটা যুদ্ধ, এই যে গিরিয়ার যুদ্ধে তিনি বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত করে এবং হত্যা করে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হয়ে সিংহাসনে আসেন। তাহলে এই যুদ্ধ এবং সালগুলো তোমাদেরকে মনে রাখতে হবে না, যেটা গুরুত্বপূর্ণ আমি বলে দেব। এরপরে আসো, আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। মনে করো আলীবর্দী খান তার পুত্র সন্তান ছিল না, তার কন্যা সন্তান ছিল 3 জন। কন্যা সন্তান ছিল 3 জন। একজন হচ্ছে মেহেরুন্নেসা, এরপরে মাইমুনা, আমেনা। তাহলে আমরা প্রথমে জানলাম যে তার কোনো পুত্র সন্তান ছিল না। স্বাভাবিকভাবে তার যদি পুত্র সন্তান থাকতো তাহলে তিনি মারা যাওয়ার পূর্বে হয়তো তাকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যেতেন। কিন্তু যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তার 3 জন কন্যা ছিল। এক হচ্ছে মেহেরুন্নেসা, যাকে আমরা ঘসেটি বেগম হিসেবেও জানবো, দুষ্ট মহিলা যিনি ছিলেন। এই ঘসেটি বেগমের কিন্তু আবার কোনো পুত্র সন্তান ছিল না। এরপরে মাইমুনার একটা পুত্র সন্তান ছিল, নাম হচ্ছে শওকত জং। এরপরে আমেনার পুত্র হচ্ছে 2 জন ছিল, একটা হচ্ছে মির্জা মেহেদি অর্থাৎ ইকরাম নামেও যাকে তোমরা শুনে থাকবা, আর একটা হচ্ছে সিরাজ। এই সিরাজ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তো আমরা এখানে 2 জনের নাম লিখলাম না, আমরা শুধু সিরাজের নাম লিখলাম। তাহলে এখান থেকে তোমরা একটু চার্টটা দেখে নাও যে নবাব আলীবর্দী খান তার কোনো পুত্র সন্তান ছিল না, 3 জন কন্যা সন্তান ছিল, মেহেরুন্নেসা, মাইমুনা এবং আমেনা। এই মেহেরুন্নেসারও আবার কোনো পুত্র সন্তান ছিল না। মেহেরুন্নেসা, যাকে আমরা ঘসেটি বেগম বলেই
সম্বোধন করব সব সময়। এরপরে মাইমুনা, তার একটা পুত্র সন্তান ছিল শওকত জং। তো এই মেহেরুন্নেসা কি করেছিল, তার যেহেতু পুত্র সন্তান ছিল না, সে প্রথমে আমেনার প্রথম ছেলে যেটা ইকরাম, যার কথা আমরা বলছি মির্জা মেহেদি, তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু সে একটা রোগে ছোট বয়সে মারা যায়। পরবর্তীতে এই মেহেরুন্নেসা বা ঘসেটি বেগম হচ্ছে মাইমুনার ছেলে শওকত জংকে সিংহাসনে বসানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যে কিনা সিরাজের আপন খালা ছিল। আচ্ছা, আলীবর্দী খান তার মৃত্যুর পূর্বেই নবাব সিরাজউদ্দৌলাকে তিনি আগে থেকে ভালোবাসতেন, পছন্দ করতেন। মৃত্যুর পূর্বেই তিনি কিন্তু সিরাজকে উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছেন, এবং এই বিষয়টাতে ঘসেটি বেগম সন্তুষ্ট ছিলেন না, অর্থাৎ সিরাজের খালা। কেমন আমরা দেখি এখান থেকে। এরপরে নবাব সিরাজউদ্দৌলা তিনি জন্মগ্রহণ করেন 1733 সালে, যিনি আলীবর্দী খানের নাতি ছিলেন, এবং তিনি 1756 সালে সিংহাসনে এসেছেন। এই সালটা মনে রাখিও। অর্থাৎ আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে তিনি মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। তার অপর দুই খালা অর্থাৎ ঘসেটি বেগম এবং মাইমুনা, তারা এ ব্যাপারটা সুন্দরভাবে নিতে পারে নাই, কারণ তারা চেয়েছিল যে তারা তাদের, অর্থাৎ বিশেষ করে মাইমুনার তো ছেলে ছিল শওকত জং, সে চেয়েছিল তাকে বসাইতে, পাশাপাশি তার খালা ঘসেটি বেগমও চেয়েছিল শওকত জংকে সিংহাসনে বসাতে। এরপরে ঘসেটির ষড়যন্ত্রটা আমরা একটু এক নজরে দেখে নিই। ঘসেটি নিঃসন্তান ছিল, এটা আমরা শুরুতেই বলেছি। নিঃসন্তান হওয়ায় সে প্রথমে সিরাজের কনিষ্ঠ ভাই একরামউদ্দৌলাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছে। এই একরামউদ্দৌলা তরুণ বয়সে গুটি বসন্ত রোগে মারা গিয়েছে। পরে আলীবর্দী খানের মৃত্যুর পর তার দ্বিতীয় বোন শাহ বেগম অর্থাৎ মাইমুনার পুত্র ছিল শওকত জং। এই শওকত জংকে সিংহাসনে বসানোর জন্য সে ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবং তার এই ষড়যন্ত্রে ইন্ধন জুগিয়েছিল রাজা রাজবল্লভ এবং নবাবের প্রধান সেনাপতি এবং মীর বকশী, মীর জাফর, ব্যবসায়ী জগৎ শেঠ এবং উমিচাঁদ। তো এই যে ঘসেটি বেগমের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অংশীদার ছিল এই ব্যক্তিরা, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ এবং মীর জাফর। তাদের সমর্থনে এবং তাদের সহযোগিতায় পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জং এক পর্যায়ে এসে নবাব সিরাজের আনুগত্য প্রকাশে অনীহা প্রকাশ করে, অর্থাৎ সে সরাসরি সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কে? মাইমুনার পুত্র শওকত জং। আচ্ছা, এরপরে দেখো, সিরাজ যখন উপলব্ধি করলেন যে আসলে ঘরের শত্রুকে দমন করতে না পারলে সিংহাসন টিকিয়ে রাখাটা তার জন্য কষ্ট হবে, তাই তিনি প্রথমেই প্রশাসনে কিছু পরিবর্তন আনলেন। তার শাসন ব্যবস্থার প্রশাসনে কিছু পরিবর্তন আনলেন। তিনি বকশীর পদ থেকে মীর জাফরকে অপসারণ করে মীর মদনকে বকশীর পদে নিয়োগ করলেন, এবং প্রধান সেনাপতি পদে তিনি মীর জাফরকে বহাল রাখলেন। অর্থাৎ মীর জাফরের পদ ছিল পূর্বে দুইটা, তিনি একই সাথে প্রধান সেনাপতি এবং মীর বকশী ছিলেন। এই পর্যায়ে এসে নবাব সিরাজ কি করলেন, মীর বকশীর যে পদ, এই বকশীর পদ থেকে মীর জাফরকে অপসারণ করে মীর মদনকে সেই পদে নিয়োগ করলেন। এরপরে পারিবারিক দেওয়ান ছিল মোহনলালকে সচিব পদে উন্নীত করে মহারাজা উপাধিধর সহ প্রধানমন্ত্রীর মর্যাদা দান করলেন। মোহনলাল কিন্তু একজন ভালো ব্যক্তি, তিনি পরেও নবাবের পাশে ছিলেন। এরপরে মোহনলালের পিতৃব্য জানকিরামকে রায়ান উপাধি সহ নিজের দেওয়ান নিয়োগ করেন। তাহলে প্রথমে নবাব সিরাজউদ্দৌলা যে কাজটা করেন, তোমরা এখানে সবগুলা কথা মনে রাখতে হবে না, তোমরা জাস্ট এই যে মীর জাফরকে যে বকশীর পদ থেকে অপসারণ করে সেখানে মীর মদনকে নিয়োগ করেছে, এই কথাটা মনে রাখবা। অর্থাৎ মেইন কথা হচ্ছে নবাব প্রথমে কি করলেন, প্রশাসনে কিছু পরিবর্তন আনলেন। এরপরেই তিনি ঘরের শত্রুদের বিরুদ্ধে আঘাত হানার চেষ্টা করলেন। প্রথমেই ঘসেটি বেগমের একটা প্রাসাদ ছিল, বিখ্যাত প্রাসাদ, যেটা হচ্ছে মতিঝিল প্রাসাদ। এখান থেকে ঘসেটি বেগম তার সব কলকাঠি নাড়ত। এই ঘসেটি বেগমের যে মতিঝিল প্রাসাদ সেটা তিনি অবরোধ করলেন, এবং সেখান থেকে ধনরত্ন সহ তাকে বন্দী করে নবাব মনসুরগঞ্জ প্রাসাদে এনে তাকে বন্দী করে রাখেন, অর্থাৎ তার নজরবন্দি রাখেন, যাতে সে কোনো প্রকার ষড়যন্ত্র পরবর্তীতে করতে না পারে। এরপরে পূর্ণিয়ার যুদ্ধে শওকত জংকে নবাব পরাজিত এবং নিহত করে পূর্ণিয়াও দখল করলেন।
তাহলে আমরা এখান থেকে জানলাম যে ঘরের শত্রু আলটিমেটলি কি হলো, দমে গেল। অর্থাৎ নবাব হচ্ছে ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ অবরোধ করে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসলেন। পাশাপাশি পূর্ণিয়ার শাসক ছিল শওকত জং। শওকত জংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে শওকত জংকেও পরাজিত এবং নিহত করে পূর্ণিয়াও দখলে নিলেন। আলটিমেটলি আমরা এখান থেকে অর্থাৎ পলাশীর যুদ্ধে 3 ধরনের ষড়যন্ত্র দেখতে পাবো। একটা হচ্ছে পারিবারিক ষড়যন্ত্র, আরেকটা প্রাসাদ ষড়যন্ত্র, আরেকটা হচ্ছে ইংরেজদের ষড়যন্ত্র। পারিবারিক বা অভ্যন্তরীণ যে ষড়যন্ত্র সেটা কিন্তু নবাব ইতোমধ্যে দমন করেছেন। এরপরে প্রাসাদ ষড়যন্ত্রেও অনেকে জড়িত ছিল, মির্জাফর সহ আরও যারা ছিল, তোমরা এখানে আলোচনায় দেখবা। তো আমরা আজকে হচ্ছে তোমাদেরকে পলাশীর যুদ্ধের কারণ থেকে নিয়ে এরপরেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা তোমাদেরকে যা যা পড়িয়েছি আবার একটু ব্রিফ করব। এখানে তোমরা এই তারিখটা একটু মনে রাখিও, পলাশীর যুদ্ধের এই তারিখটা, যে 23 জুন 1757 সালে হচ্ছে নবাব সিরাজ কিন্তু সিংহাসনে এসেছেন এর পূর্বের বছর অর্থাৎ 1756 খ্রিস্টাব্দে, এবং পরের বছরই যুদ্ধটা হয় 23 জুন। তো আজকে আমরা যা যা পড়েছি, ভারতবর্ষে বিভিন্ন যে ইংরেজ ইউরোপীয় বণিকরা এসেছে তাদের মধ্যে আমরা বলেছি যে পর্তুগিজরা সবার আগে এসেছে এবং ফরাসিরা সবার পরে এসেছে। যারা এসেছে তাদের সবারই উদ্দেশ্য ছিল বাণিজ্য করা, কিন্তু আলটিমেটলি সবাই এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য বা আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু ইংরেজদের সাথে কেউই টিকতে পারে নাই। তো ইংরেজরা কিভাবে তাদের আধিপত্য বিস্তার শুরু করে, তারা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্যিক সংগঠন সেটা 1600 সালে প্রতিষ্ঠা হয়। তারা ভারতবর্ষে আসে, বিভিন্ন জায়গায় তারা দুর্গ স্থাপন করতে থাকে, বিভিন্ন বাণিজ্যিক কুঠিগুলো তারা দখল করে। এক পর্যায়ে তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে 17 সালে, এবং সেখান থেকেই তারা তাদের যাবতীয়, অর্থাৎ ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল ইংরেজদের শক্তির প্রাণ।